Hello everyone, welcome to our class Introduction to CAD Computer Aided Design. I am your course instructor Saurav Kumar Ghosh, lecturer of Department of IP from Butex, and this is the course IP 401, which is CAD, CAM and CIM, and this is our first lecture, which is basically Introduction to CAD system. তো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। সো ক্যাড ক্যাম সিআইএম এর তিনটা পার্ট আছে। সো ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সো এটার হচ্ছে আমরা ম্যাকমোহনের বইটা ফলো করব রেফারেন্স বুক হিসেবে, এবং এটা চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত আমি পড়াবো। এরপরে হচ্ছে ক্যাম। ক্যাম হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। সো এটার জন্য আমরা যে রেফারেন্স বুকটা ইউজ করব সেটা হচ্ছে রাধাকৃষ্ণনের। সো এখানে মূলত হচ্ছে আমরা সিএনসি মেশিনের কোডিংগুলো দেখব, সিএনসি লেদ মেশিনের কোডিং দেখব এবং মিলিং মেশিনের কোডিংগুলো দেখব। আর ফাইনালি যে লাস্ট পার্ট আছে এই কোর্সের সেটা হচ্ছে সিআইএম, হুইচ ইজ কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। এই পার্টটা হচ্ছে কাউন্টার পার্টের টিচার যিনি আছেন উনি পড়াবেন। তো ফার্স্টে আমরা চলে আসি ক্যাডের ডেফিনেশনে। সো ক্যাড মানে হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সো যদি ডেফিনেশনে আমরা যাই তাহলে বলতে পারি যে ডিজাইনগুলো আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে বা টেকনোলজির সাহায্য নিয়ে করতে পারি সেটা হচ্ছে ক্যাড। সো এখানে চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্রিয়েশন, মডিফিকেশন, দেন অ্যানালাইসিস, আর সবার লাস্টে অপটিমাইজেশন অফ আ ডিজাইন। সো ক্যাড সিস্টেমে সবার প্রথমে আমাদেরকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। সো এখানে দেখেন আমরা ডিজাইন যেটা ক্রিয়েট করব সেটার হচ্ছে ফাইলটা আমরা যদি সেভ করে রাখি, পরবর্তীতে এই ফাইল রিওপেন করে আমরা এটাকে চাইলেই মডিফাই করতে পারবো। সো এই জন্যই পরের পয়েন্টটা এসেছে মডিফিকেশন। সো চাইলে আমি এটার হচ্ছে ইউনিট চেঞ্জ করতে পারি, লেন্থ চেঞ্জ করতে পারি, বা ডাইমেনশনসগুলো চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। সো বিভিন্নভাবে আমরা মডিফাই করতে পারি। এর পরের যে পার্টটা সেটা হচ্ছে যে ক্যাড ডিজাইনের মাধ্যমে আপনারা ক্যাড সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রকম অ্যানালাইসিস করা যেতে পারে। ম্যাথ প্রপার্টিজ অ্যানালাইসিস, স্ট্রেস স্ট্রেইন অ্যানালাইসিস, লোড অ্যানালাইসিস, বা আপনি যদি ভাবেন ফিনাইট এলিমেন্ট অ্যানালাইসিস। সো এই অ্যানালাইসিস এবং সিমুলেশন করা যাবে। সো অ্যানালাইসিস করার পর আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টের এই ডিজাইনটা কিভাবে করলে আমাদের কম টাইম লাগবে এবং কম খরচে আমরা করতে পারবো। যখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য কস্টিংটাও আমার সফটওয়্যার আমাকে দেখাই দিবে। সো এইভাবে আমি একটা অপটিমাইজ ডিজাইন ক্যাডের মাধ্যমে তৈরি করতে পারি, এবং এটাই হচ্ছে আমার ক্যাড সিস্টেম। আমাদের ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সিস্টেমে যদি আমরা যাই, দুই ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাক্রস দ্য ওয়াল অ্যাপ্রোচ। আরেকটা যে অ্যাপ্রোচ আছে সেটা হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। সো ওটাতে আমরা পরে আসতেছি। সো ট্রেডিশনাল অ্যাপ্রোচে যেটা হয় যে ফার্স্টে হচ্ছে আপনার প্রোডাক্ট ডেভেলপ করার ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টের রিকোয়ারমেন্টসগুলো জেনে নেওয়া। সো এই রিকোয়ারমেন্টসগুলো জানবে হচ্ছে আমার মার্কেটিং টিম। সো মার্কেটিং টিম যেটা করবে, বিভিন্ন সার্ভে করে কাস্টমারদের কাছে রিচ করে তারা কাস্টমারদের যে ডিমান্ডসগুলো আছে সেইগুলো নিয়ে আসবে। এই মার্কেটিং টিম তাদের কাজটা শেষ করার পর সম্পূর্ণ ইনফরমেশনগুলো ডিজাইন টিমকে দিয়ে দিবে। ডিজাইন টিম যেটা করবে, যে ডিজাইন টিম হচ্ছে আপনার এই ডিমান্ডগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে এইটা থেকে কিভাবে প্রোডাক্টটা ডিজাইন করা যেতে পারে সেটাতে তারা হচ্ছে ডিজাইনে কনভার্ট করবে। কাস্টমার ডিমান্ডসকে ডিজাইনে তারা কনভার্ট করবে। ডিজাইন তারা কমপ্লিট করে ফেলার পর ফাইনাল যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা তারা হচ্ছে প্ল্যানিংকে দিয়ে দিবে। সো প্ল্যানিং টিমকে দিয়ে দিবে। প্ল্যানিং টিম যেটা করবে যে এই ডিজাইনের বিভিন্ন পার্ট কিভাবে তৈরি করতে হবে, কত সময় লাগতে পারে, এইভাবে হচ্ছে তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যান তৈরি করবে, বা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টসের একটা প্ল্যান তৈরি করবে যে কোন পার্টের জন্য আমার কোন ম্যাটেরিয়ালগুলো লাগবে। সো এইটা প্ল্যানিং টিম প্ল্যানটা ফুল ক্রিয়েট করার পর ম্যানুফ্যাকচারিং টিমকে এটা ওভারপাস করবে।
সো ম্যানুফ্যাকচারিং টিম যেটা করবে যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য যেই প্রসেসগুলো লাগবে সেইগুলোতে হচ্ছে আপনার পার্টগুলোকে ম্যানুফ্যাকচার করে তৈরি করবে। র ম্যাটেরিয়াল থেকে তারা বিভিন্ন পার্টে কনভার্ট করবে প্রোডাক্টটাকে, এবং ফাইনালি তারা হচ্ছে অ্যাসেম্বল করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করবে। এরপরে ম্যানুফ্যাকচারিং টিমের ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে গেলে তারা এই ইনফরমেশনটা কোয়ালিটি টিমকে দিয়ে দিবে। কোনো একটা প্রোটোটাইপ কোয়ালিটি টিমকে দিবে বা স্যাম্পল একটা কোয়ালিটি টিমকে দিবে। কোয়ালিটি টিম যেটা করবে যে এটাকে ভালো করে ভেরিফাই করবে, কোয়ালিটি চেক করবে, কাস্টমার ডিমান্ডসের সাথে এই ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কতটুকু মিল আছে সেটা তারা খুঁজে বের করবে। ফাইনালি কোয়ালিটি টিম যদি এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে এইটা চলে যাবে হচ্ছে আপনার সেলস এবং সার্ভিসিংয়ে। দ্যাট মিনস ফাইনালি আমি প্রোডাক্টটা আমি সেল করব এবং সার্ভিসিংয়ের জন্য ওয়ারেন্টি দিব। এই ওয়ারেন্টিটা ভ্যারি করতে পারে, সো ওইভাবে সার্ভিস লেভেলটাও ভ্যারি করবে। সো এইটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ। সো এইখানে দেখেন এটাকে ওভার দ্য ওয়াল অ্যাপ্রোচও বলা হয় বা অ্যাক্রস দ্য ওয়াল অ্যাপ্রোচ বলা হয়। কেন? কারণ মার্কেটিং টিম তার কাজ শেষ না করা পর্যন্ত ডিজাইন টিম তার কাজ শুরু করতে পারবে না। মার্কেটিং টিম কাজ শেষ করে ওভার দ্য ওয়াল ডিজাইন টিমকে দিবে, ডিজাইন টিম কাজ শেষ করে প্ল্যানিং টিমকে দিবে। দেখেন সবগুলা কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল, অ্যাট এ টাইম কেউ একসাথে সবগুলা কাজ করতে পারবে না। মার্কেটিং টিমের ইনফরমেশন না আসলে ডিজাইন টিম বসে থাকবে, মার্কেটিং টিম ইনফরমেশন দিলে ডিজাইন টিম কাজ করবে, ডিজাইন টিমের কাজ শেষ হলে প্ল্যানিং টিম কাজ শুরু করতে পারবে, প্ল্যানিং টিমের কাজ শেষ হলে তারপরে এটা হচ্ছে সে হচ্ছে ওভার দ্য ওয়াল ম্যানুফ্যাকচারিং টিমকে দিয়ে দিবে। এভাবে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আপনার একটা স্টেপে কি হচ্ছে সেটা আগের স্টেপ জানবে, কিন্তু তারপরের স্টেপ এভাবে পাস করতে থাকবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন যে প্ল্যানিং টিম যে কাজ করতেছে, প্ল্যানিং টিম কিন্তু জানে না মার্কেটিং টিম কি ডিজাইন বা কি কাজটা কি ইনফরমেশনটা ডিজাইন টিমকে দিয়েছে। সো শুধুমাত্র পাশাপাশি দুইটা ফরওয়ার্ড লিঙ্কেজের মধ্যে কমিউনিকেশন হয়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে হচ্ছে আপনার কমিউনিকেশন হয় না। সো এই জন্যই এটা হচ্ছে আপনার একটা প্রবলেম, এবং এই প্রসেসে যদি আপনি কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে চান তাহলে হচ্ছে অনেক টাইম লাগবে। সো এটাকে ওভারকাম করার জন্য কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনিকটা ডেভেলপ করা হয়েছে। সো কনকারেন্ট মানে হচ্ছে আপনার একই পয়েন্ট বা একই সাথে সমসময়ে যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে। সো নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা ওভার দ্য ওয়ালকে রিপ্লেস করবে কিভাবে, যে প্রত্যেকটা প্রসেসের সাথে প্রত্যেকটা প্রসেসের একটা লিঙ্ক থাকবে, লিঙ্ক আপ থাকবে। সো এই লিঙ্কের মাধ্যমে তারা মানে তাদের ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবে। সো ইনফরমেশন শেয়ার করলে আপনার কাজটা দ্রুত হবে এবং বারবার রিফাইন করতে পারবে তারা খুব দ্রুত। এর আগে যদি আমরা একটু চিন্তা করি, দেখেন ট্রেডিশনাল অ্যাপ্রোচে যদি কোয়ালিটি টিম যদি আমাকে হচ্ছে বলে যে আপনার প্রোডাক্ট ঠিক নাই, তাহলে কি করতে হবে? পুরা ব্যাকওয়ার্ডে চলে যেতে হবে। সো এই কোয়ালিটি টিমের জন্য দেখা গেল ম্যানুফ্যাকচারিং টিম সে চিন্তা করলো যে এই জায়গাটায় ভুল আছে, এই পার্টে ভুল হয়েছে, সো সে প্ল্যানিংকে আবার ইনফরমেশনটা ব্যাক করবে। সো প্ল্যানিং আবার ডিজাইন টিমকে ব্যাক করবে, সো ডিজাইন টিম আবার নতুন করে ডিজাইন করবে, নতুন করে ডিজাইন করে আবার প্ল্যানিং টিমকে দিবে, প্ল্যানিং টিম আবার ম্যানুফ্যাকচারিং টিমকে দিবে। এভাবে দেখেন প্রসেসটা কিন্তু হচ্ছে অনেক কমপ্লিকেটেড এবং অনেক টাইম কনজিউমিং। কিন্তু কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখেন যে ফার্স্টে হচ্ছে আমরা কাস্টমার রিকোয়ারমেন্টসগুলো মার্কেটিং টিমের মাধ্যমে নিয়ে আসি এবং এটা শেষ হওয়ার আগেই আমরা যতটুকু ইনফরমেশন পাই ওই ইনফরমেশন দিয়েই প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু করে দিই। দেখেন যে এইখানে এতটুকু টাইম হচ্ছে আমি জাস্ট ইন্ডিভিজুয়াল কাজ করছি, এরপরেই দেখেন আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টে নেমে গেছি এবং কাস্টমার রিকোয়ারমেন্টসও কিন্তু অ্যাট এ টাইম আমি খুঁজতেছি। তো যতটুকু রিকোয়ারমেন্টস পেয়েছি ওই রিকোয়ারমেন্টস দিয়ে আমি প্রোডাক্ট ডেভেলপ শুরু করছি, ডিজাইন শুরু করছি, প্রোডাক্টটা ডেভেলপ করা শুরু করছি। এখন প্রোডাক্ট ডেভেলপ করার সাথে সাথেই প্রোডাক্ট ডেভেলপ যতটুকু হয়েছে ততটুকুর উপরই আমি হচ্ছে প্রসেস ডেভেলপমেন্টে চলে গেছি। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট শেষ হতে হতে আপনার প্রসেস ডেভেলপমেন্টও অনেকটাই শেষ হয়ে যাবে। তো প্রসেস ডেভেলপমেন্ট যখন শেষ হয়ে যাচ্ছে, প্রসেস ডেভেলপমেন্ট কিছুটা ডেভেলপ করার পরই আমি হচ্ছে প্রোটোটাইপে নেমে গেছি, প্রোটোটাইপের কাজ শুরু করে দিয়েছি। সো এইভাবে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকজনের সাথে লিঙ্কড আপ। সো প্রোটোটাইপ জানে যে রিকোয়ারমেন্টস কি আসতেছে, সো প্রত্যেকটা টিম প্রত্যেকজনের সাথে কমিউনিকেট করতে পারে খুব ইজিলি।
সো এই জন্যই এটাতে খুব দ্রুত হচ্ছে প্রোডাক্ট ডেভেলপ করা সম্ভব হয়। এবং যেহেতু এখন হচ্ছে আমাদের গ্লোবাল কম্পিটিশনের মার্কেট, এবং এখানে হচ্ছে খুব র্যাপিডলি প্রোডাক্ট যদি আপনি ডেভেলপ না করতে পারেন, তাহলে আপনার মার্কেট অন্য কোনো প্রোডাক্টের মাধ্যমে বা অন্য কোনো কোম্পানির মাধ্যমে সেটা ফুলফিল হয়ে যাবে, আপনি আপনার মার্কেট শেয়ার হারাবেন। যেমন যদি আমি চিন্তা করি স্যামসাং এবং অ্যাপেলের কথা, তো তারা দেখেন যে আপনার কত দ্রুত প্রোডাক্টগুলো লঞ্চ করতেছে। এটা কিন্তু হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকটা টিম, অ্যাপেলের প্রত্যেকটা টিম একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো একটা প্রসেস নতুন করে ডেভেলপ করতেছে, এই ইনফরমেশনটা হোল সিস্টেমের মধ্যে সবাই দেখতে পাচ্ছে। সো ওই অনুযায়ী প্রসেস টিম তাদের প্রসেসটা ঠিক করে ফেলতেছে, ওই অনুযায়ী ডিজাইন টিম তাদের ডিজাইনটা ঠিক করে ফেলতেছে। সো ইনফরমেশন আসতেছে, ডিজাইন টিম যে চেঞ্জ করতেছে এটাও সবাই ভিজিবিলিটি রয়েছে, এটাও সবাই দেখতে পাচ্ছে। তো এইভাবে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা খুব ইজিলি প্রোডাক্টটা ডেভেলপ করতে পারি। এই কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে আমাদের আইর যতগুলো টুল আছে সবগুলো অ্যাপ্লাই করা হয়। সো দেখেন কোয়ালিটি ফাংশন ডিপ্লয়মেন্ট কিউএফডি যেটা আছে, সেখানে যেটা করা হতো যে কাস্টমার রিকোয়ারমেন্টসকে টেকনিক্যাল রিকোয়ারমেন্টসে কনভার্ট করা হতো। তো এটা আমি হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এ ইউজ করে থাকি। তারপর হচ্ছে ডিএফএমএ, যেটা হচ্ছে ডিজাইন ফর ম্যানুফ্যাকচার অ্যান্ড অ্যাসেম্বলি। সো এই টেকনিকটা আমরা হচ্ছে ইউজ করে থাকি। এফএমইএ, ফেলার মোড অ্যান্ড ইফেক্ট অ্যানালাইসিস, এটা আমরা কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করে থাকি। সো এটার মাধ্যমে যেটা হয় যে খুব কুইক অপটিমাইজেশন সম্ভব, কারণ যেহেতু হচ্ছে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করা হচ্ছে এবং অনেকজনের মতামত নেওয়া হচ্ছে, সো দ্যাটস ওয়াই ডিজাইনটা খুব দ্রুত ডেভেলপ করা সম্ভব হয়। এবং যেহেতু আমরা এফএমইএ অ্যানালাইসিস করি, দ্যাটস ওয়াই আমরা খুব দ্রুত ফেইলরটা কোথায় হচ্ছে সেটা ডিটেক্ট করতে পারি, এবং ওই অনুযায়ী আমি হচ্ছে রিফাইন করতে পারি আমার প্রসেসটাকে। সো এই জন্য আমার দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইম সবাই একসাথে কাজ করতেছে, এই জন্য আমাদের রিডাকশন অফ লিড টাইম হয়ে যায়। দ্যাট মিনস লিড টাইমটা আমার কমে যায়। এরপরে যদি আমরা যাই তাহলে দেখতে পারি যে হচ্ছে যে ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং এর সাথে আমার কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্সগুলো কোথায়। তো এখানে হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচের থেকে আমার কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংটা কেন ভালো সেটা বলা হয়েছে, অ্যাডভান্টেজগুলো বলা হয়েছে। সো দেখেন কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে পুরোটা টিম ওয়ার্ক, যেখানে ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিংটা ছিল ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, প্রত্যেকটা টিম ইন্ডিভিজুয়ালি চিন্তা করে, ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক করে। আর এখানে হচ্ছে পুরাটা টিম ওয়ার্ক, সবাই সবার সাথে কমিউনিকেট করে একসাথে অ্যাজ আ টিম তারা পারফরমেন্স করে বা পারফরমেন্স শো করে। এরপরে দেখেন যে ডিজাইনের যে চেঞ্জটা সেটা কিন্তু রিডিউস হয়ে যায়, কারণ সবাই মিলে যেহেতু কাজটা করতেছে। কারণ কাস্টমার রিকোয়ারমেন্টস চেঞ্জ হলো, তাহলে ডিজাইনও চেঞ্জ করতে হবে। তো ডিজাইন ফুললি চেঞ্জ না করে আমি বুঝতে পারতেছি যে কাস্টমার রিকোয়ারমেন্টস আমার এই জায়গাতে চেঞ্জ হয়েছে, সো ওইটুক জায়গা আমি চেঞ্জ করে নিচ্ছি। সো এই জন্যই আমার বলা হচ্ছে যে আমার যে নাম্বার অফ ডিজাইনটাকে চেঞ্জ করতে হবে, এটা নাম্বার অফ ডিজাইনটা রিডাকশন হয়ে যায়। দ্যাট মিনস খুব বেশি আমার ডিজাইন চেঞ্জ করতে হয় না, কস্টটাও কমে যায়, কারণ হচ্ছে আমি যেহেতু বারবার রিওয়ার্ক করতে হয় না আমাকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কস্টটা অনেক কমে যায়। এরপরে দেখেন রোবাস্ট প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। আর তারপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে দেখেন লিড টাইম যেটা আছে সেটা হচ্ছে অনেকটাই কমে যায় কম্পেয়ার টু ট্রেডিশনাল টেকনিক বা ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিং। কোয়ালিটিটা অনেক ভালো পাওয়া যায়, কারণ আই টুলসগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আই টুলস ইউজ করতে পারি না। তো এখানে যেহেতু আমরা আই টুল ইউজ করতেছি, দ্যাটস ওয়াই হাইয়েস্ট কোয়ালিটিটাই আমরা পেয়ে থাকি। কোয়ালিটি মানেই কিন্তু হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। সো কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে বেশি থাকে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে, কারণ হচ্ছে আপনার দেখেন যে আপনার কাস্টমার রিকোয়ারমেন্টসকে কেন্দ্র করে আপনি প্রোডাক্টটা তৈরি করতেছেন। আর হায়ার প্রোডাক্টিভিটি কেন? কারণ হচ্ছে আপনি বারবার একটা প্রোডাক্ট থেকে ওইটাকে মডিফাই করে আবার আরেকটা প্রোডাক্ট তৈরি করতে পারেন। এই জন্যই দেখেন যে হচ্ছে যে স্যামসাংয়ের যে একই সিরিজের যে মোবাইলগুলো আছে, ধরেন A30, A50, A70, সো এই মোবাইলগুলো কিন্তু খুব দ্রুত ডেভেলপ হয়, কারণ আপনার এটার যে মডেলগুলার এটার মধ্যে হচ্ছে জাস্ট কিছু কিছু জায়গাতে ডিফারেন্স আছে, কিছু কিছু জায়গায় মডিফিকেশন আছে।
সো ওই মডিফিকেশনগুলো করে আমি প্রোডাক্টটা লঞ্চ করে দিতে পারছি। সো এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনি হায়ার প্রোডাক্টিভিটি পাবেন। এরপরে যদি আমরা আসি যে আমাদের প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে যেই ফিচারগুলো আছে, 3টা ফিচার সবসময় মাথায় রাখে যারা প্রোডাক্ট ডেভেলপ করে তারা। একটা হচ্ছে বেটার কোয়ালিটি, সেকেন্ড অফ অল কস্টিংটা যেন কম হয়, এবং এটার যেন হচ্ছে লঞ্চ টাইমটা অনেক কম থাকে বা লিড টাইমটা অনেক কম থাকে। কোয়ালিটি বাড়াতে হবে, লিড টাইম কমাতে হবে এবং কস্ট কমাতে হবে। সো এই 3টা হচ্ছে মেইন অবজেক্টিভ ফাংশন। আমরা যদি প্রোডাক্ট লাইফ সাইকেলের কথা চিন্তা করি, তাহলে প্রোডাক্ট লাইফ সাইকেলটা শুরু হয় হচ্ছে আমার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফেজ দিয়ে। সো আমি ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফেজ দিয়ে আমার হচ্ছে প্রোডাক্ট লাইফটা শুরু করতেছি। কাস্টমার রিকোয়ারমেন্টস থেকে আমি ডিজাইন করতেছি, এরপরে হচ্ছে আমি ধীরে ধীরে ডিজাইনটা ফাইনাল করতেছি। ডিজাইন ফাইনাল হয়ে গেলে আমি প্রোটোটাইপ ডেভেলপ করতেছি। প্রোটোটাইপ যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তারপর প্রসেস ঠিক করতেছি। প্রসেস ঠিক করার পর আমার ডেভেলপমেন্টে আমি চলে যাচ্ছি। সো ডেভেলপমেন্ট পর্যন্ত কিন্তু হচ্ছে আমি কোনো সেল করতে পারিনি। সো দ্যাটস ওয়াই পুরা ফেজটাই হচ্ছে আমার লস। দ্যাট মিনস আমি এখানে টাইম এবং কস্ট দুটাই ব্যয় করছি। এরপরে যখন আমার সব কিছু অ্যাপ্রুভাল হয়ে গেল এবং ম্যানুফ্যাকচারিং শুরু হলো, তখন আমি সেল শুরু করলাম এবং সেল আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমার প্রফিট করা আমি শুরু করবো এরপরের সেলগুলো থেকে। সো এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। সো এই ব্রেক ইভেন পয়েন্টের পর আমি ম্যানুফ্যাকচারিং করে যেগুলো সেল করবে সেইগুলো হচ্ছে আমার প্রফিট দিবে। সো প্রফিট আস্তে আস্তে বাড়তে থাকবে যতদিন পর্যন্ত মার্কেটে আমার প্রোডাক্টটার ভ্যালুটা থাকবে বা ডিমান্ড থাকবে, ততদিন পর্যন্ত হচ্ছে আমার সেল অনেক বেশি হবে, এবং সেল যত বেশি হবে তত হচ্ছে আমি প্রফিট করতে থাকবো। সো এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রফিট। এরপরে যেটা হবে যে আমার ডিমান্ড কমে যাবে, নতুন প্রোডাক্ট চলে আসবে, সো আমার প্রোডাক্টটা মার্কেট হারাবে। সো আস্তে আস্তে এটা ফেজ আউট হয়ে যাবে। সো এইটুক জায়গাকে আমি বলতেছি ফেজ আউট টাইম। সো আস্তে আস্তে আমার প্রফিট কমতে থাকবে, তখন আমি বুঝে ফেলবো যে এটা হচ্ছে আমার ফেজ আউট টাইম। সো এটা হচ্ছে আমার হচ্ছে ট্রেডিশনাল প্রোডাক্ট লাইফ সাইকেল। সো ডিজাইন টিমের জন্য লিড টাইমটা হচ্ছে এখানে, যে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে যতটা টাইম লাগতেছে সেটা হচ্ছে আমার লিড টাইম। তাহলে আমাকে যেটা করতে হবে যে এই যে লিড টাইমে যে কস্টিংটা লাগতেছে, এই কস্টিংটাকে মিনিমাইজ করা আর লিড টাইমটাকে মিনিমাইজ করা। সো এইদিকে আমি এটাকে রিডিউস করব, আর এইখানে হচ্ছে আপনি দেখেন যে এই কস্টিংটাকে আমি যতটুকু রিডিউস করতে পারি ততই হচ্ছে আমার লাভ হবে। সো এই দুইটা জিনিসকে চিন্তা করেই ক্যাডের কনসেপ্টটা আসলো। সো ক্যাডের ক্ষেত্রে দেখেন যে এখানে আমরা 3টা প্রোডাক্টের লাইফ সাইকেল দেখতে পাচ্ছি। সো যখন আমি ক্যাড ইউজ করতেছি তখন দেখেন আমার লিড টাইম কমে যাচ্ছে এবং ডেভেলপমেন্ট কস্টটাও কমে যাচ্ছে। তো ফার্স্ট যে গ্রাফটা আছে সেটাতে যদি আমি একটু চিন্তা করি, আচ্ছা আমরা এখানে 3টা গ্রাফ দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন যে ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে বলা হয়েছে যে আমার যে লিড টাইমটা আছে সেটা হচ্ছে আমার সবচেয়ে কম। কারণ দেখেন আমার লিড টাইম এখানে হচ্ছে এখান থেকে এতখানি। সো এটা হচ্ছে আমার লিড টাইম, সো যেটা হচ্ছে অনেক কম ফার্স্ট গ্রাফের জন্য। সো ক্যাড দিয়ে ডিজাইন করলে আপনি খুব কম টাইমে ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন। সো এই জন্য হচ্ছে আপনার লিড টাইমটা কম লাগতেছে। এরপরে যদি আমি দ্বিতীয় গ্রাফটা দেখি, তাহলে দেখেন দ্বিতীয় গ্রাফটার ক্ষেত্রে হচ্ছে আমার লিড টাইমটা হচ্ছে এখান থেকে এতখানি পর্যন্ত। সো দেখেন ফার্স্ট গ্রাফের থেকে কিন্তু এটা বেশি। সো আপনি যদি কস্টিং, এখানে আবার দেখেন কস্টিংটা কিন্তু মিনিমাম, একদম এতটুকু কস্টিং লাগতেছে আপনার। সো কস্টিংটা হচ্ছে এখানে আমার মিনিমাম, আর এইখানে হচ্ছে আবার দেখেন কস্টিংটা কিন্তু বেশি। সো এখন আপনার ক্ষেত্রে আপনার ডিজাইনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, আপনার টিমের জন্য, অর্গানাইজেশনের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটাকে খেয়াল রাখতে হবে। আর লাস্ট থার্ড যেটা সেটা হচ্ছে ট্রেডিশনাল। দেখেন এখানে লিড টাইমও বেশি, কস্টিংও বেশি। সো এটা হচ্ছে আমার ট্রেডিশনাল, এটা হচ্ছে বাদ।
সো আমি ক্যাডের মাধ্যমে যদি করি তাহলে ফার্স্টে 2টা পাবো। সো এখন যদি আপনার মেন টার্গেট হয় যে লিড টাইম কমাতে হবে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ডিজাইন টিমে হচ্ছে বেশি বেশি করে হচ্ছে মানুষ রাখবেন এবং ডিজাইন টিম ওইভাবে কাজ করবে। সো ডিজাইন টিমে বেশি মানুষ রাখলে ডিজাইনটা খুব দ্রুত ডেভেলপ হবে এবং মার্কেটিং খুব দ্রুত হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন এবং খুব দ্রুত হচ্ছে আপনি লাভ করতে পারবেন। সো এই জন্য হচ্ছে দেখেন শর্টার লিড টাইম এটা। আবার যদি হচ্ছে আপনি কস্টিং এর কথা চিন্তা করেন তাহলে হচ্ছে এক্সপার্ট 1জন বা 2জনকে রাখবেন, কিন্তু এটাতে যেহেতু 1জন বা 2জন কাজ করতেছে দ্যাটস ওয়াই এটা ডেভেলপ করতে একটু টাইম লাগবে। সো এই জন্য টাইমটা বেশি লাগে কিন্তু হচ্ছে কস্টিংটা কমে যাচ্ছে। সো ক্যাডের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে হচ্ছে আমাদের খুব দ্রুত টাইমে অথবা খুব কম খরচে আমরা প্রোডাক্টটা ডেভেলপ করতে পারবো। কেমন? সো এরপরে যদি আমরা যাই নেক্সট স্লাইডে, তাহলে আমরা ক্যাড প্রসেসে চলে আসি। ক্যাড প্রসেসের মধ্যে হচ্ছে আপনার 5টা বিষয় আছে। 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড ডিজাইন, দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা ক্যাড সফটওয়্যারের মধ্যে আপনি দেখবেন কিছু বেসিক ডিজাইন রয়ে গেছে, যেমন সার্কেল বা হচ্ছে লাইন, স্ট্রেট লাইন, কার্ভিলিনিয়ার লাইন, পলিগন, সো বা ইলিপস, এই ধরনের স্ট্যান্ডার্ডাইজড ডিজাইন হচ্ছে প্রত্যেকটা ক্যাড সফটওয়্যারেই থাকবে। এরপরে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আপনি যখন ডিজাইনটা করে ফেলবেন তখন হচ্ছে আপনি চাইলে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবেন এবং ম্যাটেরিয়ালগুলোর যে প্রপার্টিজ আছে সেইগুলোও দেখতে পারবেন এবং ওইটার উপর বেস করে আপনি ফিনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন। ফিনাইট এলিমেন্ট অ্যানালাইসিস মানে হচ্ছে আপনার স্ট্রেস অ্যানালাইসিস বা হচ্ছে ম্যাস প্রপার্টিজ অ্যানালাইসিস, লোড অ্যানালাইসিস, যে কোন পয়েন্টে কতটুকু লোড পড়বে যখন এটা হচ্ছে অ্যাপ্লাই করা হবে, যখন প্রোডাক্টটা ডেভেলপ হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে ফিনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করতে পারেন। সো এটার পরে হচ্ছে আপনি সিমুলেশন করতে পারেন। সো সিমুলেশনের মাধ্যমে আপনি যেটা দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা রিয়েল লাইফে কিভাবে কাজ করবে। সো সিমুলেশনের মাধ্যমে আপনি চাইলে ডিজাইনটাকে অপটিমাইজ করতে পারেন। সো যেটা বেস্ট হবে সিমুলেশন করে যেই রেজাল্টটা বেস্ট রেজাল্ট পাবেন সেই রেজাল্টটা হচ্ছে আপনি ইউজ করবেন আপনার ফাইনাল ডিজাইনের জন্য। ফাইনালি যখন সিমুলেশন থেকে আমি ফাইনাল ডিজাইনটা পেয়ে যাব তখন হচ্ছে আমি প্রোটোটাইপিংয়ে চলে যাব। সো প্রোটোটাইপিংয়ে গিয়ে হচ্ছে আমি একটা প্রোটোটাইপ তৈরি করব। সো এটাই হচ্ছে আমি ফাইনালি যেই কাস্টমার আছে তার কাছে পাঠাবো টেস্টিংয়ের জন্য। সো প্রোডাক্ট সাইকেলে যদি আমরা আসি, প্রোডাক্ট সাইকেলের মধ্যে ডিজাইন ফেজ আছে। সো এই পুরাটা হচ্ছে আমার ডিজাইন প্রসেস। সো ডিজাইন প্রসেসটা শুরু হয় কাস্টমার রিকোয়ারমেন্টস বা ডিজাইন নিড থেকে। সো ডিজাইন নিড মানে হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টস। মার্কেটিং টিম কাস্টমার সার্ভে করে কাস্টমার রিকোয়ারমেন্টস বা ডিজাইন নিডটা নিয়ে আসে। এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনার দেখেন ডিজাইন ডেফিনেশন, স্পেসিফিকেশন অ্যান্ড রিকোয়ারমেন্টস। সো ডিজাইন নিড চলে আসার পর ডিজাইন টিম এটাকে একটা ডিফাইন করবে, স্পেসিফিকেশন রেডি করবে, টেকনিক্যাল স্পেসিফিকেশন যেগুলো আছে সেইগুলা, এবং রিকোয়ারমেন্টসগুলো কী কী সেইগুলো রেডি করবে। ফাইনালি এইগুলা হয়ে যাওয়ার পর আমাকে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে। থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস, যে আমি আদেও এই স্পেসিফিকেশনের প্রোডাক্ট তৈরি করতে পারবো কি পারবো না। সো ফিজিবিলিটি অ্যানালাইসিস করে আমি ফিজিবল এরিয়াগুলো বের করে নিয়ে আসবো। এরপরে আমি ক্যাড সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন কনসেপ্টটা ডেভেলপ করব। সো এই যে প্রথম 3টে স্টেপের পর 4th স্টেপে আসলাম, এইখান থেকে আমার হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন শুরু হলো। সো এখানে হচ্ছে আমি ক্যাডের মাধ্যমে একটা কনসেপ্ট ডেভেলপ করব। এরপরে এই ডিজাইনটা মডেলিং করব এবং সিমুলেশন করব। সো এতদূর পর্যন্ত হচ্ছে আপনার ফার্স্টের যে 5টা স্টেপ এটাকে আমি বলতেছি সিনথেসিস। এখনও আমি হচ্ছে ডিজাইন অ্যানালাইসিসে যাই নাই, জাস্ট ডিজাইনটা তৈরি করছি। সো এই 5টা স্টেপ হচ্ছে আমার সিনথেসিস। লাস্টের যে 2টা স্টেপ সিনথেসিসের সেটা হচ্ছে ক্যাড প্রসেসের মধ্যে। সো ক্যাড প্রসেস কিন্তু এই ওভারঅল এই পুরাটাই হচ্ছে আপনার ক্যাড প্রসেস। সো এরপরে যদি আমি যাই ক্যাড প্রসেসের থার্ড যে প্রসেসটা সেটা হচ্ছে যে ডিজাইনকে আমি অ্যানালাইসিস করব। বিভিন্নভাবে আমি অ্যানালাইসিস করব, যেমন হচ্ছে ধরেন যে স্ট্রেস অ্যানালাইসিস হতে পারে, ফোর্স অ্যানালাইসিস হতে পারে। সো এইভাবে আমি অ্যানালাইসিস করে ডিজাইনটা বিভিন্ন প্যারামিটারকে অপটিমাইজ করব। সো ডিজাইন অপটিমাইজেশন তারপরের ফেজ। সো এইখানে হচ্ছে আমি প্যারামিটারগুলোকে অপটিমাইজ করব। সো প্যারামিটার অপটিমাইজেশন হয়ে গেলে এখন হচ্ছে ডিজাইন ইভ্যালুয়েশন হবে। ডিজাইন ইভ্যালুয়েশন করে আমি ফাইনালি ডিজাইনটাকে অ্যাপ্রুভাল দিব।
সো ডিজাইন অ্যাপ্রুভাল পেয়ে গেলে এটাকে হচ্ছে আমি হচ্ছে ডিজাইন কমিউনিকেশন এবং ডকুমেন্টেশনের জন্য পাঠিয়ে দিব। ডকুমেন্টেশন মানে হচ্ছে ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছে এটার একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। সো এইভাবে আমি ডকুমেন্টেশন যদি করে রাখি, পরবর্তীতে এই টাইপের যদি ডিজাইন আমাকে তৈরি করতে হয় তাহলে এই ডকুমেন্টেশন দেখে আমি পরবর্তীতে নতুন ডিজাইন তৈরি করতে বা ডেভেলপ করতে পারবো। এরপরে ডিজাইন প্রসেস শেষ হয়ে গেলে ক্যাম প্রসেস শুরু হয়। দ্যাট মিনস এর আগেরটা ছিল ক্যাড প্রসেস, এবার হচ্ছে ক্যাম প্রসেস। দ্যাট মিনস ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা চলে গেলাম। সো ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে ওই ডিজাইন টিমের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবো ওই অনুযায়ী প্রসেস প্ল্যান করতে হবে। সো প্রসেস প্ল্যান যেইগুলো বিষয় খেয়াল করবে, প্রোডাকশন প্ল্যানিং করবে, নিউ টুলস যে কাটিং টুলসগুলো লাগবে সেইগুলো হচ্ছে পারচেস করবে, কি কি ম্যাটেরিয়াল লাগবে সেটা হচ্ছে অর্ডার করবে, এবং সিএনসিতে যদি আমি করি তাহলে হচ্ছে সিএনসির প্রোগ্রামিং বা ডিএনসি এনসির এই প্রোগ্রামিংগুলো হচ্ছে আমি রেডি করব। এনসি মানে হচ্ছে নিউমেরিক কন্ট্রোল, সিএনসি মানে হচ্ছে কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল, আর ডিএনসি মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড নিউমেরিক কন্ট্রোল। সো এই প্রোগ্রামগুলো আমি রেডি করব প্রসেস প্ল্যানিংয়ে। তো ফাইনালি এই সবগুলো যদি রেডি হয়ে যায় আমি প্রোডাকশনে চলে যাব। সো কম্পিউটার এইডেড প্রোডাকশন আমি করব, ম্যানুফ্যাকচারিং করব। সো প্রোডাকশন হয়ে গেলে কোয়ালিটি টিম সেটা চেক করবে, চেক করার পর অ্যাপ্রুভাল দিয়ে কোয়ালিটিগুলো কন্ট্রোল করে সেটা হচ্ছে প্যাকেজিংয়ে চলে যাবে। প্যাকেজিং হলে সেটাকে আমি শিপিং করে দেবো, শিপিং হওয়ার পর এটা হচ্ছে ফাইনালি মার্কেটে চলে যাবে এবং সেল হওয়া শুরু হবে। সো এই হোল প্রসেসটা হচ্ছে আমার ক্যাম প্রসেস। শিপিংয়ের এবং মার্কেটিং বাদে যদি প্যাকেজিং পর্যন্ত চিন্তা করি, প্রসেস প্ল্যান থেকে প্যাকেজিং, এই প্রসেসটা হচ্ছে আমার ক্যাম প্রসেস। সো এগুলো আমরা ডিটেলস ক্যাম যখন পড়বো তখন হচ্ছে আলোচনা করব। প্রোডাক্ট সাইকেলের মধ্যে দেখেন 6টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্টে যদি আমরা আসি ডিজাইন ব্রিফ। সো ডিজাইন ব্রিফে যেটা হয় যে ডিজাইনাররা কাস্টমার রিকোয়ারমেন্টসের মাধ্যমে ডিজাইন ব্রিফটা পেয়ে যায়। সো কাস্টমার রিকোয়ারমেন্টসের মাধ্যমে ডিজাইনাররা ডিজাইন ব্রিফ পাবে। তো এরপরে ডিজাইনাররা ওই রিকোয়ারমেন্টসগুলো চিন্তা করে তাদের প্রোডাক্টটা ডিজাইন করবে, এবং এই ডিজাইনারদেরকে হেল্প করবে হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস টিম। সো ডিজাইনাররা ডিজাইন করবে এবং ডিজাইন অ্যানালাইসিস টিম সেটাকে অ্যানালাইসিস করে একটা বেটার ডিজাইন ক্রিয়েট করতে সাহায্য করবে। ডিজাইন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ডেভেলপমেন্ট বা ইমবডিমেন্টে চলে যাবে। সো ডেভেলপমেন্ট টিম বা ইঞ্জিনিয়ার এটা যেটা করবে যে এটাকে হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করবে বা প্রোটোটাইপ ডেভেলপ করবে। সো প্রোটোটাইপ ডেভেলপ হবে আপনার ডিজাইন ফাইনাল ডিজাইনকে কনসিডার করে। সো ফাইনাল ডিজাইনকে কনসিডার করে ডেভেলপমেন্ট টিম প্রোটোটাইপটা ডেভেলপ করার সময় রিসার্চ ইঞ্জিনিয়ারিং টিম ডেভেলপমেন্ট টিমকে হেল্প করবে। সো রিসার্চ ইঞ্জিনিয়ারিং টিমের কাজটা হচ্ছে থিওরিটিক্যাল যে ডিজাইনটা আমি পাইলাম ক্যাডের মাধ্যমে সেটার সাথে প্র্যাকটিক্যালি যেই ডিজাইনটা তৈরি করলাম এটার গ্যাপটা কতটুকু, এই গ্যাপটাকে তারা মিনিমাইজ করার চেষ্টা করবে। ফাইনালি প্রোটোটাইপ তৈরি হয়ে গেলে ওটা অ্যাপ্রুভাল পেয়ে গেলে এখন আমি ম্যাস প্রোডাকশনে চলে যাব। সো ম্যাস প্রোডাকশনে যাওয়ার আগে আমাকে প্রসেস প্ল্যান করতে হবে। সো প্রসেস প্ল্যানাররা প্রসেসটা প্ল্যান করে দিবে যে কোন কোন প্রসেস আমি ইউজ করব এবং কিভাবে ম্যাটেরিয়ালগুলো ফাইনাল ম্যাটেরিয়ালে কনভার্ট হবে সেটার একটা প্ল্যান তৈরি করে দিবে, যে কোন প্রসেসের জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, এভাবে তারা হচ্ছে প্রসেস প্ল্যানটা করে দিবে। আর ফাইনালি প্রোডাকশন প্ল্যানাররা প্রোডাকশন প্ল্যান করবে যে কোন কোন পার্ট আমার কোথায় তৈরি হবে এবং কিভাবে তৈরি হবে এবং শিডিউলিংটা কি হবে, যে কত টাইম ধরে তৈরি হবে, এইগুলো হচ্ছে প্রোডাকশন প্ল্যানাররা তৈরি করে ফেলবে। সো এইভাবে হচ্ছে একটা প্রোডাক্ট লাইফের ফাইনাল বা ফুল সাইকেলটা ডিপেন্ড করে। এরপরে যদি আমরা যাই যে ডিজাইন প্রসেস মডেলে, সো দুইটা মডেল আমরা পড়বো, একটা হচ্ছে ফাল বেইটস এর মডেল আর একটা হচ্ছে আপনার ওসুগা মডেল। সো ফার্স্টে আমরা আসি ফাল বেইটস এর মডেলটা। সো এইখানে দেখেন উনি বলছে যে 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বা 4টা বিষয়কে কেন্দ্র করে ফুললি প্রোডাক্ট ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে ক্লারিফিকেশন অফ টাস্ক, 2 নম্বর হচ্ছে কনসেপচুয়াল ডিজাইন, 3 নম্বর হচ্ছে ইমবডিমেন্ট ডিজাইন, আর লাস্টে হচ্ছে ডিটেল ডিজাইন। সো ক্লারিফিকেশন অফ টাস্কের মধ্যে আবার 2টা বিষয় চলে আসে, একটা হচ্ছে টাস্ক আর হচ্ছে স্পেসিফিকেশন। সো টাস্ক মানে হচ্ছে আপনাকে হচ্ছে ইলাবোরেটলি যেই টাস্কটা আছে, যেই প্রোডাক্টটা আপনাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে যে আপনার কাজটা কি, আপনার গোলটা কি, অ্যাম্বিশনটা কি বা এইমটা কি, সেটা হচ্ছে আমি টাস্কে ইলাবোরেটলি স্পেসিফিকেশনের মাধ্যমে
এক্সপ্লেইন করব। এরপরে হচ্ছে আপনার স্পেসিফিকেশন। সো স্পেসিফিকেশনের মধ্যে হচ্ছে আপনি স্পেসিফিকেশনগুলো ডেভেলপ করবেন। সো এসেনশিয়াল যে প্রবলেম সেইগুলো কি সেটা আইডেন্টিফাই করবেন। এরপরে এই এসেনশিয়াল প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি কি ফাংশনাল স্ট্রাকচার লাগবে সেটা এস্টাবলিশ করবেন। এরপরে ওই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি কি প্রিন্সিপাল আপনি ইউজ করবেন সেটা ঠিক করবেন। এরপরে হচ্ছে আপনার ইভালুয়েট করবেন যে টেকনিক্যালি আপনি যেটা তৈরি করলেন সেটা ইকোনমিক ক্রাইটেরিয়ার সাথে মিলে কিনা, দ্যাট মিনস ইকোনমিক হচ্ছে কিনা আমার প্রোডাক্টের ডিজাইনটা, সেটা হচ্ছে স্পেসিফিকেশনেই উল্লেখ করে স্পেসিফিকেশনটা তৈরি করতে হবে। এরপরে হচ্ছে আপনার কনসেপ্ট ডিজাইন বা কনসেপচুয়াল ডিজাইন। সো কনসেপ্ট ডিজাইনের ক্ষেত্রে যেটা হয় যেখানে হচ্ছে একটা প্রাইমারি লেআউট তৈরি করতে হবে ডিজাইনিংয়ের, এবং প্রাইমারি লেআউট অনেকগুলো তৈরি করতে হবে এবং এর মধ্যে থেকে বেস্ট প্রাইমারি লেআউটটা চুজ করতে হবে। আর বারবার এটাকে রিফাইন এবং ইভালুয়েট করতে হবে টেকনিক্যাল এবং ইকোনমিক ক্রাইটেরিয়ার এগেনস্টে, যে আমি প্রাইমারি যে লেআউটটা সিলেক্ট করলাম সেটা আমার ইকোনমিক্যাল হচ্ছে কিনা সেটা চিন্তা করতে হবে। আর এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইম্বডিমেন্ট ডিজাইন বা প্রাইমারি ডিজাইন এবং ডেফিনিট ডিজাইন। সো প্রাইমারি লেআউট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অপটিমাইজেশন করতে হবে এবং অপটিমাইজ করে মানে প্রাইমারি যে পার্ট এবং প্রোডাকশন ডকুমেন্টস এটা তৈরি করতে হবে, যে পার্টগুলো কি কি হবে এবং এটার জন্য কি কি প্রোডাকশন লাগবে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্রাইমারি ডিজাইনটা ইরর ফ্রি হয় বা ইরর কম থাকে এবং কস্ট ইফেক্টিভ হয়। এরপরে হচ্ছে ফাইনাল যে ডিজাইন সেটা, দ্যাট মিনস হচ্ছে ডেফিনিট লেআউট আমরা তৈরি করব। এখানে হচ্ছে আমরা সবগুলা বিষয়কে ডিটেলসে ফাইনালাইজ করব এবং সবগুলা বিষয়কে ডকুমেন্টেশন করব। সো ড্রয়িং থেকে শুরু করে সব ওভারঅল হোল থিংটাকে আমি ডকুমেন্টেশন করে রাখবো। আর ফাইনালি ডিটেল ডিজাইনে গিয়ে হচ্ছে আপনার ডকুমেন্টেশন এবং সলিউশন চিন্তা করতে হবে, যে আপনি যে টাস্কটা নিয়েছিলেন সেই টাস্কটার সলিউশন আপনি ডকুমেন্টেশনের মাধ্যমে প্রোভাইড করবেন। সো এটা অনেকটাই বেসিক ডিজাইন এবং ট্রেডিশনাল ওয়েতে কিন্তু এই ডিজাইনটা হয়েছে। সো ট্রেডিশনাল অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু হচ্ছে এই প্রসেস মডেলটা ডেভেলপড হয়েছে। এখানে কিন্তু অ্যাট এ টাইম একসাথে অনেকগুলো কাজ হচ্ছে না, যেটা কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে হতো। এরপরে হচ্ছে ওসুগা মডেল। ওসুগা মডেল যেটা করে যে কাস্টমার রিকোয়ারমেন্টস নেওয়ার পর একটা মডেল তৈরি করে, ইনিশিয়াল মডেল যেটাকে বলতেছি মডেল 1। এই মডেল 1কে অ্যানালাইজ করে, ইভালুয়েট করে, আবার মডিফাই করে, রিফাইন করে আবার মডেল 1কে ডেভেলপ করে মডেল 2 তৈরি করে। সো এইভাবে কন্টিনিউয়াসলি মডেল 3, 4, 5 এভাবে ডেভেলপ করতে করতে মডেল N পর্যন্ত তৈরি হয়। সো এই মডেল Nটা হচ্ছে আমার ফাইনাল মডেল। তাহলে দেখেন এখানে কতবার করে আমি রিফাইন করতে পারতেছি। সো বারবার আমি অ্যানালাইসিস করতেছি, মডিফাই করতেছি, রিফাইন করতেছি। সো এটাকে যত বেশি পরিমাণ আমি হচ্ছে রিফাইন করব তত বেটার কিন্তু হচ্ছে আমি মডেল পাবো, তত বেটার হচ্ছে আমি ডিজাইন পাবো। সো ডিজাইন পাওয়ার পর আমি হচ্ছে এই ডিজাইন ইনফরমেশনটা প্ল্যানিং টিম এবং ম্যানুফ্যাকচারিং টিমকে দিয়ে দিব। তারা হচ্ছে প্ল্যান এবং ম্যানুফ্যাকচারিং টেস্ট করে প্রোডাক্ট ডেভেলপ করবে। সো এই লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে ডিটেইল ডিজাইন। আর হচ্ছে এই যে এন মডেল পর্যন্ত হচ্ছে আমি ডিজাইন করলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে প্রাইমারি ডিজাইন। সো প্রাইমারি ডিজাইনকে মডিফাই করতে করতে আমি হচ্ছে এনতম মডেলে গিয়ে ফাইনাল ডিজাইনটা পেয়েছি। সো এই প্রসেসের যেটা সুবিধা যে আপনি এতবার করে মডিফাই করতেছেন আর এত মানুষের আপনি মতামত নিচ্ছেন বা অপিনিয়ন নিচ্ছেন, যে এই প্রসেসে আপনি যে ডিজাইনটা তৈরি করতেছেন সেটা খুবই ডিটেইল ডিজাইন হবে এবং কাস্টমার এটাকে লাইক করবে। দ্যাট মিনস এই ডিজাইনের কোয়ালিটি অনেক হাই থাকবে। কিন্তু প্রবলেমটা হলো এই মডেল ডেভেলপ করতে অনেক বেশি টাইম লাগে। কারণ দেখেন প্রত্যেকটা মডেল তৈরি হবে এবং সেটাকে ইভ্যালুয়েট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, যদি ঠিক না থাকে সেটাকে মডিফাই এবং রিফাইন করতে হবে। পরবর্তীতে এটা আবার মডেল 2 এ যাবে, এভাবে এই প্রসেসটা চলতে থাকবে। সো এই জন্য এটা অনেক টাইম কনজিউমিং প্রসেস। আরেকটা প্রবলেম যেটা আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে কোনো ডকুমেন্টেশন করা হয় না। সো যেহেতু ডকুমেন্টেশন করা হচ্ছে না, মডেল 1 থেকে মডেল N পর্যন্ত এটা কিভাবে ডেভেলপ হলো এটা বোঝা যায় না। সো এই জন্য দেখা যায় যে নতুন যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে হয় তখন আবার নতুন করে এইটাকে মডেল ডেভেলপ করতে হয়, বা একই টাইপের প্রোডাক্ট তৈরি করতে হইলেও নতুন করে মডেলগুলো ডেভেলপ করে নিতে হবে, কারণ এখানে কোনো ডকুমেন্টেশন নাই। এরপরে আমরা যদি যাই
ক্যাড সিস্টেম আর্কিটেকচারে সো আমরা দেখতে পাই চারটা হচ্ছে কম্পোনেন্ট আছে। সো এক নম্বর হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে বোঝানো হচ্ছে যে আপনার পিসির যে র্যাম, হার্ড ডিস্ক, তারপর স্ক্রিন বা মনিটর, তারপর হচ্ছে মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে আমার হার্ডওয়্যার। সফটওয়্যার কি? যে প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিং করে যে সফটওয়্যারগুলোর মাধ্যমে হার্ডওয়্যারগুলো রান হচ্ছে, দ্যাট মিনস হার্ডওয়্যারের মধ্যে যে প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিং করে আমি যেই আমাদের সুবিধার জন্য যেই পারফরমেন্স সুবিধার জন্য যেই সফটওয়্যারগুলো ডেভেলপ করতেছি, এটা হচ্ছে আমার সফটওয়্যার। এরপর হচ্ছে আমার ডেটা, দ্যাট মিনস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর আমার ডেটা লাগবে। সো সিস্টেমের মধ্যে যদি ডেটা স্টোরেজ করার সিস্টেম যদি না থাকে, তাহলে কিন্তু আমি সফটওয়্যার দিয়ে কিছু করতে পারবো না। সো ডেটা হচ্ছে আপনার, ডেটার মধ্যে আছে হচ্ছে আপনার কিছু প্রাইমারি ডেটা থাকবে, যেমন হচ্ছে আপনার কোন কোন ড্রাইভে আপনি কতটুকু আপলোড করতে পারবেন সেটার একটা লিমিটেশনস থাকবে, এবং কি টাইপের ডেটা আপনি আপলোড করতেছেন সেটাও আপনাকে বুঝতে হবে, ফাইল টাইপটা কেমন হবে। সো ডেটা এভাবে হচ্ছে আমরা ম্যানিপুলেট করতে পারি। আর ফাইনালি হচ্ছে আমার হিউম্যান নলেজ বা স্কিল আর হচ্ছে অ্যাক্টিভিটিস লাগবে। দ্যাট মিনস এই সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে কম্বিনেশন এবং ডেটার মধ্যে কম্বিনেশন, ইন্টারাকশন, এগুলো হচ্ছে হিউম্যান করে থাকবে, এবং হচ্ছে ইনপুট এবং আউটপুটের যেই সামঞ্জস্য সেটা হিউম্যান ইন্টারফেয়ারের মাধ্যমেই হয়ে থাকবে। এরপরে আমরা যদি যাই ফাংশনস অফ ক্যাড সিস্টেম, সো এখানে দেখেন ফার্স্টে যে ফাংশনগুলোর কথা বলতেছি সেটা হচ্ছে যে মডেল ডেফিনিশন। দ্যাট মিনস মডেল ডেফিনিশনের মধ্যে আপনার চলে আসবে স্ট্রেট লাইন, তারপর হচ্ছে সার্কেল, ট্রায়াঙ্গেল, এইগুলো হচ্ছে আমার যে কোনো সফটওয়্যারের মধ্যে থাকে। সো এটা হচ্ছে আমার মডেল ডেফিনিশন, যে আমি কোন মডেলটাকে ইউজ করব। এরপরে হচ্ছে আপনার মডেল ম্যানিপুলেশন। মডেল ম্যানিপুলেশনের মধ্যে যেটা হয় যে আপনি হচ্ছে ক্যাড সিস্টেমে যখন ডিজাইন করবেন তখন কোনো একটা পার্টকে কপি করে আরেকটা জায়গায় পেস্ট করতে পারবেন, বা হচ্ছে মডিফাই করতে পারবেন, বা কাট করতে পারবেন, এই যে মুভ করতে পারবেন। সো এই যে মুভ করতেছেন বা ইরেজ করতেছেন, এই যে মডেলটাকে হচ্ছে আপনি ম্যানিপুলেট করতেছেন আপনার ইচ্ছা মতো। সো এটা হচ্ছে মডেল ম্যানিপুলেশন। এরপরে হচ্ছে আপনার পিকচার জেনারেশন। মডেল ম্যানিপুলেশন হয়ে গেলে আমি হচ্ছে ইউজার ইন্টারফেসের জন্য আমি হচ্ছে পিকচার জেনারেট করব। সো পিকচার যখন জেনারেট হয়ে যাবে তখন আমি হচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করতে পারবো যে আমার প্রোডাক্টটা দেখতে কেমন হয়েছে। এরপরে হচ্ছে আপনার ইউজার ইন্টারাকশন, দ্যাট মিনস আপনি অপারেট করতেছেন, সো আপনি কিভাবে আপনার অ্যাকশন করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে ক্যাড সিস্টেমটা কিভাবে ডেভেলপ হবে। এরপরে হচ্ছে আপনার ডেটাবেজ ম্যানেজমেন্ট, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে কিছু ডেটা ইনক্লুডেড থাকে। সো এটাকে বলা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট। সো আপনি ফাইলগুলোকে কোথায় সেভ করবেন, তারপর হচ্ছে ফাইলটাকে কি টাইপে সেভ করবেন। পার্ট, যদি সলিডওয়ার্কসের কথা চিন্তা করি তাহলে আপনি একটা পার্ট ফাইলকে সেভ করলে কিন্তু হচ্ছে ওটার যে এক্সটেনশন থাকে, ফাইল এক্সটেনশন, সেটা অ্যাসেম্বল পার্টের থেকে আলাদা হয়। সো এটা কিন্তু ডেটাবেজ সিস্টেমে আছে বলেই এইগুলো হচ্ছে আলাদা হচ্ছে। আবার হচ্ছে ডেটাবেজ সিস্টেমের মধ্যে যদি চিন্তা করেন যে আমাদের সফটওয়্যারগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়, মানে হচ্ছে 6 GB বা 7 GB টাইপ মানে স্টোরেজ নেয়। তাহলে এত জায়গা কেন নিচ্ছে? কারণ এটার মধ্যে অনেক বড় ডেটাবেজ সিস্টেম রয়েছে। সো ওই ডেটাবেজ সিস্টেমকে আপনি কিন্তু ইউজ করতেছেন। যেমন হচ্ছে আগে থেকে অনেক কালার থাকে, আগে থেকে অনেক ম্যাটেরিয়াল থাকে, তারপর আগে থেকে অনেক শেপ থাকে। সো এইগুলো হচ্ছে আমার ডেটাবেজ সিস্টেম। সো আর্কিটেকচারের মধ্যে এই ডেটাবেজ ম্যানেজমেন্টটা থাকবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, যে আপনি কোথায় কোন জায়গায় প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা করবেন, ক্যাডের অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। যদি আপনি মেশিন ডিজাইনের ক্ষেত্রে করেন তাহলে হচ্ছে দেখবেন যে ক্যাড সিস্টেমের মধ্যে মেশিন ডিজাইনের জন্য কিভাবে গিয়ার তৈরি করতে পারেন। তো গিয়ারের জন্য বাই ডিফল্ট হচ্ছে কিছু প্যারামিটার ওরা দিয়ে দিয়েছে, ওই প্যারামিটারগুলোকে যদি আপনি ডিফাইন করে দেন তাহলে অটোমেটিক্যালি একটা গিয়ার তৈরি হয়ে যাবে। সো এখন অ্যাপ্লিকেশন কি হবে সেটার উপর বেস করে আপনার ক্যাডের ডিজাইনটা করতে হবে বা আর্কিটেকচারটাকে ওইভাবে চিন্তা করতে হবে বা ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আপনার ইউটিলিটিসের মধ্যে রয়েছে মূলত হচ্ছে আপনার স্টোরেজ, তারপর হচ্ছে আপনার র্যাম। সো এই র্যাম, স্টোরেজ এগুলো কত হবে, সো এই ইউটিলিটিসগুলো হচ্ছে আপনি ক্যাড সিস্টেমের ফাংশনের মধ্যেই পেয়ে যাবেন। তো এখানে দেখেন ক্যাড ক্যামের যেই স্কোপ আছে সেটা সম্পর্কে বলা হচ্ছে। সো আমরা যদি দেখি ক্যাড সিস্টেমটা কিভাবে ডেভেলপ হলো। সো ক্যাড এর কনসেপ্টে এসেছে মূলত
এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি, দেখেন যে ক্যাড সিস্টেমটা মূলত ইন্টারসেকশন অফ কম্পিউটার গ্রাফিক্স, জিওমেট্রিক মডেলিং অ্যান্ড ডিজাইন। দ্যাট মিনস সব ডিজাইনকে আপনি ক্যাড সিস্টেমে ডিজাইন করতে পারবেন না, নির্দিষ্ট কিছু ডিজাইনকে আপনি ক্যাড সিস্টেমে ডিজাইন করতে পারবেন। আবার কম্পিউটার গ্রাফিক্সের পুরাটাই কিন্তু হচ্ছে ক্যাডের মধ্যে নাই। তো কিছু পার্ট আছে, আবার কম্পিউটার গ্রাফিক্সে অনেক পার্টই আছে দেখবেন যে গেমিং এর জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আছে, তো ওইগুলো তো আর ক্যাডের মধ্যে আসবে না। আর জিওমেট্রিক মডেলিং এরও সবগুলা পার্ট কিন্তু হচ্ছে আপনার ক্যাডের মধ্যে নাই। সো এটা হচ্ছে আপনার ক্যাড ডিসিপ্লিনারিজ। ক্যামের মধ্যে যদি যাই, ক্যাম হচ্ছে আবার ক্যাম ইজ আ ইন্টারসেকশন অফ ক্যাড সিস্টেম, অটোমেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। সো এই তিনটার যে ইন্টারসেকশন সেটা হচ্ছে আপনার ক্যাম। কারণ সবগুলা ডিজাইনকে আপনি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ম্যানুফ্যাকচার করতে পারবেন না। আবার অটোমেশনের মধ্যে হচ্ছে অনেক অটোমেশনই আছে যেগুলো ক্যামের বাইরে, যেমন হচ্ছে আপনার কার অটোমেশন যদি চিন্তা করি সেটা কিন্তু ক্যামের বাইরে। আবার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে হচ্ছে আপনার কিছু ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে যেগুলোকে আপনি ক্যামে কনভার্ট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই ক্যামকে বলা হচ্ছে ক্যাড, অটোমেশন এবং ম্যানুফ্যাকচারিং এর কম্বিনেশন। তাহলে ক্যাড ক্যামকে যদি আমি চিন্তা করি তাহলে 6টা কম্পোনেন্ট আমার চলে আসে: ক্যাড, ডিজাইন, জিওমেট্রিক মডেলিং, কম্পিউটার গ্রাফিক্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অটোমেশন। এরপর দেখেন স্কোপ অফ ক্যাড ক্যামের যদি কথা চিন্তা করি, ক্যাড ক্যাম সিআইএম এর। সো ক্যাডের যে স্কোপ সেটা দেখেন, ক্যাড বা ক্যাডের স্কোপ হচ্ছে শুধুমাত্র ডিজাইন, আর ক্যামের স্কোপ হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল। আর সিআইএম মানে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। এটা যেটা করে যে ক্যাড এবং ক্যাম তো তার মধ্যে আছেই, সাথে বিজনেস যে ফাংশনগুলো আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার পেরোল চেক, তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি চেক, তারপর হচ্ছে ডেলিভারি টাইম কখন হবে, কোন কাস্টমার আপনার কিনবে, এই ধরনের ইনফরমেশনগুলো বিজনেস ফাংশনের মধ্যে সিআইএম এর সাথে ইন্টিগ্রেটেড বা সংযুক্ত। যদি ইন ডিটেলস একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি, দেখেন যে ক্যাড সিস্টেমের মধ্যে আছে হচ্ছে আপনার জিওমেট্রিক মডেলিং, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, ডিজাইন রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েশন, অটোমেটেড ড্রাফটিং। তো এটাই হচ্ছে আপনার ডিজাইন প্রসেস বা ক্যাড প্রসেস। তো ক্যাড শুধুমাত্র এইটুকু বিষয় কভার করে। আর ক্যামের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে ক্যাম 2টা বিষয় কভার করে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল। তো ম্যানুফ্যাকচারিং প্ল্যানিং এর মধ্যে আছে হচ্ছে আপনার দেখেন কস্ট এস্টিমেশন, যে আমার কোন ম্যাটেরিয়ালের কস্ট কতটুকু, কোন প্রসেসের জন্য কতটুকু ম্যানুফ্যাকচারিং কস্ট লাগবে। এরপরে হচ্ছে আপনার আছে দেখেন যে ক্যাপ মানে কম্পিউটার এডেড প্রসেস প্ল্যানিং। সো এটার মধ্যে হচ্ছে আপনি প্রসেসটাকে কম্পিউটারের সাহায্যে প্ল্যানিং করবেন। প্ল্যানিং ফেজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রোগ্রামিংটা রেডি করা, সেটা এনসি পার্ট প্রোগ্রামিং হতে পারে, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং রেডি করা। এরপর হচ্ছে এমআরপি, তারপর ক্যাপাসিটি প্ল্যানিং, এইগুলো রেডি করতে হবে। আর ম্যানুফ্যাকচারিং কন্ট্রোলের মধ্যে যদি আসি, প্রসেসটাকে আমার কন্ট্রোল করতে হবে, প্রসেস মনিটরিং করতে হবে, যে প্রসেসের কোথায় সমস্যা আছে বা প্রসেসকে আমি আরো ইমপ্রুভ করতে পারি কিনা সেটা মনিটরিং এর মাধ্যমে চেক করতে হবে। আর কম্পিউটার এইডেড ইন্সপেকশন, দ্যাট মিনস কোয়ালিটি চেকটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, যেটাকে আমি বলতেছি কম্পিউটার এইডেড ইন্সপেকশন। এটাও কিন্তু এই ম্যানুফ্যাকচারিং কন্ট্রোলের মধ্যেই থাকবে এবং এটা খুবই একটা ভাইটাল পার্ট ক্যামের, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এর। এইগুলা চলে গেল আমার ক্যাড এবং ক্যাম। এরপরে যদি আমি যাই হচ্ছে সিআইএম এর আরেকটা স্পেশাল ফাংশন, সেটা হচ্ছে আপনার যে বিজনেস ফাংশন। তো বিজনেস ফাংশনের মধ্যে দেখেন সিআইএম যেই বিষয়গুলো চিন্তা করবে, অর্ডার এন্ট্রি, যে কত অর্ডার আমার কাছে আসলো, অ্যাকাউন্টিং, পেরোল বা কাস্টমার বিলিং, এই ধরনের বিজনেস ফাংশনগুলা কম্পিউটার এইডেড সফটওয়্যারের মধ্যে যদি থাকে, সাথে যদি ক্যাড এবং ক্যামও থাকে, তাহলে ওই হোল সিস্টেমটাকে আমি বলতে পারি কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম। তো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং সিস্টেম মানে একটা হোল অর্গানাইজেশনকে বোঝাচ্ছে। হোল অর্গানাইজেশন যদি হচ্ছে ফুললি কম্পিউটার এইডেড থাকে তাহলে ওইটাকে আমি বলবো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। সেখানে ইঞ্জিনিয়ারিং পার্টগুলোকেও কম্পিউটারের সাথে, কম্পিউটারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এবং বিজনেস ফাংশনগুলোকে বা নন ইঞ্জিনিয়ারিং সাইটগুলোকেও আপনার কম্পিউটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হবে। সো বেনিফিটস অফ ক্যাড সিস্টেমের মধ্যে যদি আমরা আসি, যে প্রোডাক্টিভিটি আমার অনেক ইমপ্রুভ হয়, লিড টাইমটা আমার অনেক কমে যায়, অনেক পার্সোনাল, আগে আমি ম্যানুয়াল ডিজাইনিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার এক্সপার্ট লোক ছাড়া আমি ম্যানুয়াল ডিজাইনিং করতে পারতাম না এবং ম্যানুয়াল ডিজাইনের জন্য অনেক পার্সোনাল দরকার হতো।
কারণ দেখা যাচ্ছে এক একটা পার্ট এক একজন তৈরি করতে পারে। সো এই জন্য ক্যাড সিস্টেমে দেখা যায় যে একজন এক্সপার্টই অনেক ধরনের ডিজাইন করতে পারে। তো এই জন্য আমার ম্যান পাওয়ার কমে যায়। আর কাস্টমার মডিফিকেশনগুলো খুব ইজি হয়ে গেছে, কারণ দেখেন আপনার ডাইমেনশন চেঞ্জ করতে বলছে বা কালার চেঞ্জ করতে বলছে, তো আপনি ওই ফাইলটা ওপেন করলেন, সলিডওয়ার্কস ফাইল বা ক্যাড ফাইলটা ওপেন করে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেন বা হচ্ছে জাস্ট আপনি ডাইমেনশনটাকে চেঞ্জ করে ফেললেন। খুব ইজিলি আপনি কাস্টমারের সাথে এটা ডিল করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, এই যে কাস্টমার যে আপনার প্রোডাক্টটা ভিউ করবে, ড্রয়িং এর ক্ষেত্রে কি হতো, যে কাগজটা হার্ড কপিটা ওদেরকে পাঠাতে হতো। তো আপনি যদি অ্যাট এ টাইম অনেকগুলো কাস্টমারকে দেখাতে চান, তাহলে হচ্ছে আপনাকে অনেকগুলা হাতে ড্রয়িং করতে হবে। কিন্তু আপনি যদি ক্যাড সিস্টেমে থাকেন, তাহলে দেখেন জাস্ট সফটওয়্যারটা আপনি ইমেল করে দিচ্ছেন বা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন, তারা ঘরে বসেই বিষয়টা দেখে ফেলতে পারতেছে এবং অ্যাট এ টাইম অনেকজনকে হচ্ছে আপনি কাভার করতে পারতেছেন। সো এইভাবে হচ্ছে আপনি রেসপন্সটা অনেক বেশি পাবেন। এরপরে দেখেন অ্যাকুরেসিটা হচ্ছে অনেক ভালো হবে। তারপর হচ্ছে আপনার যেই প্রোটোটাইপ টেস্টিং এর কথা যদি চলে আসে, তাহলে আমি এখানে কিন্তু অ্যানালাইসিস করতে পারি। সো অ্যানালাইসিস করে আমি বলে দিতে পারি আগেই, যে আমি ভিজুয়ালাইজ করে অ্যানালাইসিস করে বলে দিতে পারি যে এই জায়গাতে এত এর বেশি লোড আপনি দিতে পারবেন না। সো ক্যাড সিস্টেমে দেখেন কত ইজিলি আপনি হচ্ছে ডিজাইনটাকে ইন্টারপ্রিট করতে পারেন। আরও আছে দেখেন যে ইরর কমে যায়। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন আপনি তৈরি করতে পারেন। দেখেন ম্যানুয়াল ডিজাইন যারা করে, তারা যতই এক্সপার্ট হোক না কেন, তারা তাদের নলেজটা যদি অন্যজনকে শেয়ার না করতে পারে বা যদি দিয়ে যেতে না পারে, তাদের হারিয়ে যাওয়ার সাথে সাথে তাদের ডিজাইনগুলোও কিন্তু হারাই যায়। যেমন আপনি যদি চিন্তা করেন যে ইটালি বা রোমের যে ডিজাইনগুলো আছে, ওইখানকার ডিজাইনগুলো কিন্তু হচ্ছে ম্যানুয়ালি করছিল। তো ওই আজ থেকে 300-400 বছর আগে এইগুলো করা হয়েছিল। তো ওই ডিজাইনগুলো চাইলেও কিন্তু এখন আপনি করতে পারবেন না, বা ওই ডিজাইনগুলো হচ্ছে হারাই গেছে, অবসোলেট হয়ে গেছে, কারণ ওগুলো ডকুমেন্টেশন নাই, ওগুলো পুরোপুরি হাতে করা হয়েছে। তো ওগুলো যদি সফটওয়্যারে করা হতো, তাহলে কিন্তু এটা ডকুমেন্টেশন থাকতো এবং ইজিলি এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারতাম। এছাড়াও দেখেন কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায়। আপনি একটা ডিজাইন করে এটা ম্যানুফ্যাকচারিং টিমকে দিচ্ছেন, কাস্টমারকে দিচ্ছেন, ডিজাইনারদেরকে দিচ্ছেন, ইঞ্জিনিয়ারদেরকে দিচ্ছেন, তারা খুব সহজে এটাকে ইন্টারপ্রেট করতে পারে। এরপরে দেখেন অ্যাপ্লিকেশন অফ ক্যাড সিস্টেম। সলিড মডেলিং এর ক্ষেত্রে আমরা ক্যাড সিস্টেমকে ইউজ করতে পারি, সারফেস মডেলিং এর ক্ষেত্রেও করতে পারি, আবার বিভিন্ন প্রোডাক্টের অ্যাসেম্বলির জন্য আমরা করতে পারি, ড্রাফট ডিজাইন করতে পারি, আর রিভার্স ইঞ্জিনিয়ারিংও আমরা করতে পারি। সো রিভার্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের ডিজাইন আপনি করতে পারেন নাই বা আপনার কাছে নাই, তো ওই প্রোডাক্টটা আপনি কিনেছেন, কিনে ওটাকে হচ্ছে ডিসঅ্যাসেম্বল করছেন, করে প্রত্যেকটা পার্টের মেজারমেন্ট নিয়েছেন, নিয়ে তারপর ক্যাড সিস্টেমে ওটাকে ডিজাইন করছেন। এভাবে প্রত্যেকটা পার্ট ডিজাইন হয়ে গেলে এটাকে অ্যাসেম্বল করার মাধ্যমে আপনি ফাইনাল ডিজাইনটা তৈরি করতেছেন। তো এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। দ্যাট মিনস প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, ওটাকে ভেঙে আপনি হচ্ছে ক্যাড সিস্টেমে ক্যাড ডিজাইনটা তৈরি করবেন। খুব পপুলার কিছু ক্যাড সফটওয়্যারের মধ্যে রয়েছে অটোক্যাড, যেটা আপনারা শিখেছেন, সলিড ওয়ার্কস এটাও শিখেছেন, ক্যাটিয়া এই সেমিস্টারে শিখবেন। এছাড়াও আছে দেখেন প্রো ইঞ্জিনিয়ারিং, ইউনিগ্রাফিক্স, সলিড এজ, এছাড়াও আরো হাজার হাজার সফটওয়্যার রয়েছে। তো এই সফটওয়্যারগুলো হচ্ছে পপুলার সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা ক্যাড ডিজাইন করতে পারি। তো এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট 3টা রয়েছে, যেটা আপনাদেরকে নেক্সট লেকচারের আগেই সাবমিট করতে হবে। তো ফার্স্ট অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে দেখেন যে আপনারা প্রোডাক্ট ডিজাইন ল্যাবে যে প্রোডাক্টগুলো মানে ডেভেলপ করেছিলেন, সেইখানে হচ্ছে আপনার এখানে আমরা যে 2টা ডিজাইন প্রসেস মডেল পড়েছি, ওসুগা মডেল এবং ফালবেট এর মডেল, তো ওই মডেলগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড যেই বিষয়টা, সেটা হচ্ছে যে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং এবং সিকুয়েন্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনটা বেটার, এটা হচ্ছে আপনাকে বলতে হবে, এবং কোন অ্যাপ্লিকেশনের জন্য কোনটা বেটার সেটা আপনাকে ডিফাইন করতে হবে, বা হাইব্রিড অ্যাপ্রোচ কোথায় কোথায় বেটার হতে পারে সেটাও চিন্তা করতে হবে। কেমন? হাইব্রিড অ্যাপ্রোচ মানে আপনি কিছু পার্ট করবেন সিকুয়েন্সিয়াল ইঞ্জিনিয়ারিং এর মতো করে, আর কিছু পার্ট করবেন হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ দিয়ে। আর লাস্টের যেই অ্যাসাইনমেন্টটা, সেটা হচ্ছে দেখেন যে মডেলস অফ ডিজাইন প্রসেস অ্যান্ড মডেলস অফ ডিজাইন,
এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই 3টা অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে আমাদের যে জিওমেট্রি নিয়ে, যে মডেল জিওমেট্রি কিভাবে ডেভেলপ হয়েছে সেটা নিয়ে আমরা এরপরের লেকচারে আলোচনা করব। তো এই লেকচার এতদূর পর্যন্তই। তো আপনারা ভালো করে লেকচারটা পড়বেন এবং লেকচারটা যদি বুঝে থাকেন তাহলে এই 3টা অ্যাসাইনমেন্ট খুব সহজেই করতে পারবেন। আজকে এতদূর পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন।